সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে আমরা ভীষণই ৮ থেকে ৮০ যারা রয়েছি প্রত্যেকেই কিন্তু দেখবেন একটা বাইরের খাবারের দিকে অত্যন্ত ঝোঁক রয়েছে। আমরা সবাই কিন্তু বাইরের চটকদার খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি এবং তার ফলেই কিন্তু আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই শারীরিক সমস্যার সম্মুখীন হতে হতে কিন্তু আমরা এক ধরনের ক্রনিক ডিজিজেরও কিন্তু সাময়িক সমস্যার সম্মুখীন হয়ে পড়ছি এবং যার জন্য কিন্তু আমরা অনেক জায়গা থেকেই কিন্তু আপনারা দেখবেন যে দামি দামি ওষুধপত্র কিন্তু আমরা ইতিমধ্যেই কনজিউম করছি সেই যে শারীরিক সমস্যা রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য, কিন্তু কোথাও গিয়ে হয়তো আমরা সুরাহা খুঁজে পাচ্ছি না। এবং এই যে একটা সুরাহা খোঁজার যে জায়গা যেটা আপনার সঠিকভাবে সঠিক সময় আপনার জীবনে এনে দিতে পারে, তিনি হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানেই আপনাকে। স্যার আজকের দিনে প্রত্যেকেই একটা বাইরের খাবারের প্রতি ভীষণ ঝোঁক বেড়ে যাচ্ছে মানুষের এবং তার ফলে দেখা যাচ্ছে বাইরের তেল মশলা ইত্যাদি খেতে খেতে একটা বিভিন্ন রকমের ক্রনিক ডিজিজ আমাদের কিন্তু শরীরে ইতিমধ্যেই দেখা দিচ্ছে। আর যেটা সবচাইতে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস। আর ডায়াবেটিসের মধ্যেও টাইপ 2 টাইপের ডায়াবেটিস কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। তো এই টাইপ 2 ডায়াবেটিসটা কি, যদি একটু আজকে দর্শকদের আপনি জানান। দেখুন, টাইপ 2 ডায়াবেটিস যেটা আমরা বলছি সেটা ডায়াবেটিস মেলাইটাস বলেও জানা যায় এবং এই টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে এমন একটা রোগ যেটা কিন্তু বিশেষ করে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য হচ্ছে। এবার তুই যদি বুঝিয়ে বলি, দেখুন আমাদের শরীরের মধ্যে একটা অর্গান আছে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস এবং এই প্যানক্রিয়াসের কিছু সেল আছে, বিটা সেল বলে, যেখান থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনটা তৈরি হয় কেন, কি কাজে লাগে সেটা আগে একটু বুঝতে হবে। যে আমরা যে খাদ্য খাবার খাই তার মধ্যে যে চিনি থাকে বা সুগার বলি, যেটা আমরা শর্করা যেটা বলতে পারি, তো সেই ধরনের জিনিসগুলো যখন আমরা খাদ্য খাবার খাই সেটা কি হয়, গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজে কনভার্ট হয়ে কোথায় যায়, আমাদের ব্লাডে যায় এবং ব্লাডে যাওয়ার পর এই যে ইনসুলিনগুলো, এদের কাজ হচ্ছে ওরা এই গ্লুকোজ মলিকুলগুলোকে ধরে ধরে নিয়ে আমাদের কোষের ভিতরে ঢুকিয়ে দেয়, আমাদের বডির ডিফারেন্ট সেলের মধ্যে গিয়ে সেটা ঢুকিয়ে দেয়। এবার কি হয়, যখনই ওটা সেলের মধ্যে ঢোকে, সেলের একটা জায়গা আছে যেটা মানে সেলের পাওয়ার হাউস বলা হয় বা রান্নাঘর বলা হয়, যেখান থেকে কি হয় এই গ্লুকোজগুলোকে বা সুগারগুলো মলিকুলগুলোকে আমাদের বার্ন করায়, সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সেই জ্বালানির দ্বারা আমরা কিন্তু এনার্জি পাই এবং আমরা বিভিন্ন কাজ করে বেড়াচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের শরীরে গ্লুকোজ যদি না থাকে তাহলে কিন্তু আমরা বেঁচে থাকবো না, এটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু যখন এই যে প্যানক্রিয়াসটার গন্ডগোল হয় তখন দেখা যায় যে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে বেরোয় না এবং তখন দেখা যায় সুগারের মাত্রাটা আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে। তার সাথে কি হচ্ছে, যেহেতু ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে বেরোচ্ছে না, আমাদের যে কোষগুলো সেগুলোও কিন্তু ঠিক করে ফাংশন করতে পারে না, দুর্বল হয়ে যায়, এনার্জি কম পায় পেশেন্টরা যাদের ডায়াবেটিস হয়ে যায়, এরকম ব্যাপারগুলো হয়। আরেকটা ব্যাপার হয়, ধরুন ইনসুলিন যেটা বেরাচ্ছে প্যানক্রিয়াস থেকে, সেটার কর্মক্ষমতাটা কম, যে সে কিন্তু ঠিক মতো গিয়ে ওই কোষে পৌঁছে দিয়ে সেই কাজটা করতে পারছে না, মানে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে, মানে সেলগুলো ওগুলোকে অ্যাকসেপ্ট করছে না। ঠিক আছে, সেক্ষেত্রেও দেখবেন তাহলে আমাদের সুগারের ব্যাপারটা বেড়ে গেল ব্লাডে। এই যে ঘটনাটা হয় তখনই আমরা বলি যে ব্লাডে সুগার বেড়ে গেছে, নর্মালের থেকে যখনই বেড়ে যায় এবং দেখা যায় সেটাকে তখন আমরা ডায়াবেটিস বলা হয়। তো এই যে ডায়াবেটিস, এই যে আমরা খাদ্য খাবার খাচ্ছি কেন রিলেটেড, যে আমরা যে বাইরের যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড গুলো খাই, প্রথম কথা প্যানক্রিয়াসটাকে নষ্ট করে দেয়। প্যানক্রিয়াসটাকে নষ্ট করার পর যে ইনসুলিনটা বেরোচ্ছে এবং আমরা যে খাদ্য খাবার খাচ্ছি সেটা কিন্তু ব্যালেন্স থাকে না, মানে আমরা বেশি চিনি জাতীয় খাদ্য খাবার খেয়ে ফেলি। দেখুন আপনি একটু বাইরের খাবারগুলো ভাবুন, ফুচকা খাচ্ছেন, তার মধ্যে ময়দা আছে, এই ময়দা থেকে কিন্তু আমাদের সুগার পাওয়া যায় এবং সুগার গ্লুকোজে কনভার্ট হবে। আবার ধরুন আপনি বার্গার খাচ্ছেন বা একটা কেক খাচ্ছেন, সেখানেও কিন্তু আপনার ময়দা বা আটা আছে, তার সাথে চিনি আছে, র চিনিও আছে, যেগুলো আমাদের কিন্তু ব্লাডে যাচ্ছে। আপনি ধরুন চাউমিন খাচ্ছেন বা ধরুন কোনো জায়গায় গিয়ে একটা বিরিয়ানি খাচ্ছেন, মানে ভাতের জিনিস, আটার জিনিস, ময়দার জিনিস যাই খাচ্ছেন, আর এই পরিমাণটাই কিন্তু আমাদের খাবারের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তো এইটা যেহেতু আমাদের খাবারে বেড়ে যাচ্ছে,
অটোমেটিক আমাদের সুগার লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে, যখন আমাদের প্যানক্রিয়াস সাফিসিয়েন্ট ইনসুলিন ঠিক মতো দিতে পারছে না। তো তার জন্যই আমরা বলবো যে খাওয়ারটা কিন্তু খুব একটা ভাইটাল ব্যাপার, যদি চান আপনি টাইপ 2 ডায়াবেটিসকে কন্ট্রোলে করতেন এবং নিজের প্যানক্রিয়াসকেও কিন্তু সারিয়ে তুলতে। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত। কে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। মালদা থেকে সুজিত নস্কর বলছি। সুজিত বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সমস্যা, আচ্ছা বলুন, আপনার আগে বয়সটা বলবেন। আমার বয়স 37। আচ্ছা এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে মানে আমাকে প্রচুর জার্নিং করতে হয়। করার পরে মোটামুটি রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে সকালে আর পা মানে হাঁটতে পারি না, খুব টান ধরে থাকে। আচ্ছা আপনি কি আজকে প্রথম কল করলেন অনুষ্ঠানে? হ্যাঁ। আচ্ছা কেমন লাগছে আপনার অনুষ্ঠান আজকে? হ্যালো হ্যাঁ বলছি কেমন লাগছে আজকের অনুষ্ঠান আপনার? হ্যালো। হ্যাঁ শুনতে বলছি পাচ্ছেন? অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে এটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ভালো ভালো। হ্যাঁ শুনতে ধন্যবাদ। থাকুন আপনি, আমি বলছি। দেখুন, এই যে পায়ের ব্যাপারটা আপনি বললেন যে আপনার খুব বেশি ট্রাভেল করতে হয়, যার জন্য রাত্রেবেলা যখন আসেন একেবারেই মনে হয় যে পা গুলো ক্লান্ত হয়ে গেছে এবং রাতে আপনার টান ধরে যায়, ঠিক আছে? এর জন্য প্রথমে দেখতে হবে যে আপনার শরীরে যে মিনারেলস এর পরিমাণগুলো ঠিক আছে কিনা। কিছু কিছু টেস্ট আছে, আপনি যদি আমাদের কাছে দেখাতে আসেন সেই টেস্টগুলো করে আমরা দেখে নিতে পারবো সেটার কোনো অভাব পড়েছে কিনা শরীরে, ঠিক আছে? অনেক সময় কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়, যার জন্য আমাদের মাসেলে কিন্তু ক্র্যাম্প ধরে। তো এগুলো ব্যাপার আছে। তার পাশাপাশি দেখতে হবে আমাদের নার্ভ কেমন আছে। নার্ভ যদি উইক হয় তখনও কিন্তু আমাদের পায়ে কিন্তু এই ক্লান্তি ভাব চলে আসে। তৃতীয়ত আরেকটা জিনিস দেখতে হয়, যদি কারো আপনার 37 ইয়ার্স ওল্ড, এত বয়সে সাধারণত না হওয়ারই চান্স বেশি, কিন্তু তবু বলছি আজকাল কম বয়সেও কিন্তু সুগারের প্রবলেম আসে। যদি আপনি চেক না করিয়ে থাকেন সেটা একবার করানোর দরকার আছে। অনেক সময় লং টার্ম ধরে যদি কারো সুগারের প্রবলেম থাকে, সুগার কিন্তু অনেক ভাইটাল অর্গানগুলোকে আমাদের নষ্ট করে দেয়। তার মধ্যে কিন্তু এই নার্ভের সমস্যাটা কিন্তু একটা বড় ব্যাপার, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে চিনি। সেটার জন্য দেখবেন যে আমাদের লোয়ার এক্সট্রিমিটি, বিশেষ করে মানে পায়ের দিকগুলো কিন্তু দেখা যায় যে অবশ হয়ে যায়, ঝিনঝিন করে, পা ফেলতে গেলে অসুবিধা হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুব দেখতে পাই। তো আপনার যেটাই হোক সবগুলোর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো আমাদের কাছে এলে আপনি ট্রিটমেন্ট পাবেন। বাড়িতে একটা কাজ করুন, আপাতত দেখুন কেমন থাকেন। সেটা হচ্ছে কি, একটা পাত্রে গরম জল, একটা পাত্রে ঠান্ডা জল নেবেন। ঠান্ডা জলে আপনার হাঁটুর নিচ পর্যন্ত আপনি 1 মিনিট ডুবিয়ে রাখবেন। এবার সেখান থেকে পাটা তুলে আবার গরম জলে 3 মিনিট ডোবাবেন। এইভাবে 1 মিনিট ঠান্ডা, 3 মিনিট গরম করে 5 থেকে 6 বার করবেন এই প্রসেসটা। ঠান্ডা জল দিয়ে শুরু হবে, গরম জল দিয়ে শেষ হবে। এই প্রসেসটা করে অনেক সময় কি হয় যে আপনার যদি ব্লাড সার্কুলেশনে অবস্ট্রাকশন আসে, তাহলে ডাইলেটেড হয় ব্লাড ভেসেলগুলো, মানে সংকুচিত থেকে প্রসারিত হবে ব্লাড ভেসেলগুলো, তখন ব্লাড সাপ্লাইটা ঠিক মতো হয়। তখন কিন্তু অনেক সময় দেখা গেছে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে এমবিপিতে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার আমাদের আরো একজন কলার ইতিমধ্যেই উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার না ওই মানে শীতকালটা আর কি সন্ধ্যের দিকটা না কপালে খুব পেন হচ্ছে। আচ্ছা আপনার বয়সটা আগে বলবেন ম্যাডাম। আমার 24 বছর বয়স। আচ্ছা কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? মানে কপালটা খুব পেন হচ্ছে। কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে হচ্ছে এই সমস্যা আপনার? সন্ধ্যের পর থেকেই হচ্ছে, সপ্তাহখানেক ধরে হচ্ছে। সপ্তাহখানিক ধরে হচ্ছে, সন্ধ্যের পর থেকে। এর মধ্যে কি আপনার ঠান্ডা লেগেছে কিছু? এমনি তো আমার সারা বছরই মানে সর্দি কাশিটা একটু থাকে, আচ্ছা কিন্তু এই প্রবলেমটা কিন্তু থাকে না, ওই যে কপাল ব্যথা মানে কপালে একটা পেন হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যে ব্যাপারটা আছে, যে যাদের ধরুন সর্দির ধাত থাকে তাদের একটা কিন্তু দেখা যায় যে আমাদের যে কপালের যে ব্যথা যেটা বলছেন, সেগুলো হওয়ার চান্সেস বেশি থাকে। কারণ আমাদের কপালে কিন্তু দেখা যায় অনেক সময় কাফ জমে যায়, ঠিক আছে, মিউকাস গুলো জমতে থাকে। যখন এই ঘটনাটা ঘটে তখন দেখা যায়, দেখবেন
মাঝে মাঝে কিন্তু কপালে ব্যথাটা হতে পারে। এটা দুটো ক্ষেত্রে দুরকম ভাবে দেখতে পারবেন। এটাকে যেটাকে আমরা বলে সাইনোসাইটিস বা সাইনাস বলে সবাই বলে, যে সাইনাসের প্রবলেম আছে। ওটাই কি হয়, আমাদের এখানে সাইনাসের গ্ল্যান্ড গুলো আছে এই যে এই দুটো জায়গায়, আর হচ্ছে ঠিক চোখের নিচে, ঠিক আছে। তো এই জায়গায় যদি কফটা জমে যায়, ঠিক আছে, বা মিউকাস যেটা বলি শ্লেষ্মা যদি জমতে থাকে, তাহলে কিন্তু ব্যথা হয়। এবার কি হয়, রাতের দিকে কেন হতে পারে আপনার এটা দেখা যাচ্ছে, অনেকের খুব রোদে বেরোলে হয়, সেটা একটা ব্যাপার। আবার অনেকের দেখা যাচ্ছে সন্ধ্যের দিকে হয়। এটা একটা কারণ যে সন্ধ্যেবেলায় টেম্পারেচার কমতে থাকে শীতকালে, ঠিক আছে, সেই জন্য কিন্তু অনেকের এইটা বেড়ে যায় যদি সেখানে কফ জমে থাকে বা শ্লেষ্মা জমে থাকে। তো এটার জন্য একটা কাজ করতে হবে, আপনি ইনহেল করুন ভেপার, গরম জল, একটা গরম জল টকবক করে ফুটবে, সেই পাত্রটা এখানে রাখুন, এবং যে বাষ্পটা উঠছে, কিছু দেবারও দরকার নেই, বাষ্পটা যেটা উঠছে সেটাকে নাক দিয়ে মুখ দিয়ে টানা শুরু করুন, ঠিক আছে। নাক দিয়ে টানুন, মুখ দিয়ে ছাড়ুন, এইভাবে করে ধোঁয়াগুলো নিন। দেখবেন আপনার যে কফগুলো জমে থাকলে সেগুলো আস্তে আস্তে গলে যাবে, এবং দেখবেন নাক দিয়ে কফটা বেরিয়েও যাবে, ঠিক আছে। এটা করলে দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। যদি আপনার এই সমস্যাটা হয় যেটা আমি বললাম, যেহেতু আপনার ঠান্ডার ধারটা খুব বেশি আছে, আপনার আইজি যেটা অ্যালার্জির টেস্ট, ওটাও একটু করে দেখতে হবে, ঠিক আছে। আমাদের কাছে এলে আমরা সেই টেস্টগুলো করিয়ে নেব। যদি আপনার করা না থাকে, সেগুলোতে রিপোর্টে যদি বেশি থাকে, তাহলে অ্যালার্জির মাত্রাটা কিন্তু কমিয়ে নর্মালে আনতে হবে। তার জন্য কিন্তু আমাদের কাছে চিকিৎসা রয়েছে। এবং এই যদি আপনার সাইনাসের প্রবলেম হয়ে থাকে, তার জন্য মেডিকেশন যেটা করবেন একেবারে আয়ুর্বেদিক মেডিকেশন, তার কোনো সাইড এফেক্ট নেই, এবং অল্প দিনেই দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা থেকে সেরে যাবে। যদি অন্য কোনো কারণে ব্যথাটা হয়ে থাকে, সেটাও আমরা ফাইন্ড আউট করব, এবং তার কিন্তু প্রপার ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। যারা সত্যি সত্যি চাইছেন একটু শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে, তারা কিন্তু অবশ্যই হাত ধরতে পারেন সম্পূর্ণভাবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো শারীরিক সমস্যার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু বিচার করে, তবেই বিচার বিশ্লেষণের মাধ্যমেই আপনাকে শারীরিকভাবে সুস্থ করে তোলার একদম অঙ্গীকার রাখছে। একদম কিন্তু যাকে বলে রুট ট্রিটমেন্ট, রিপোর্ট বেসড টাইম বাউন্ড রুট ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যারা দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন দেখাবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস রয়েছে কিন্তু মধ্যমগ্রামে। তাছাড়া কলকাতায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, এবং হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। তাছাড়া কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পাবেন ডক্টর এস খাকে, এবং ঝাড়গ্রামবাসীরা পাবেন কিন্তু ডক্টর এ হালদারকে। মেচেদাতে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্য, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিরাবাসী কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাছাড়া বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী ক্লিনিক বেছে নিয়ে কিন্তু চলে যেতেই পারেন। সমস্যা আপনার এবং সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি করতে পারেন, তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার দাদা হচ্ছে পেটটাতে ইনফেকশন হয়েছিল। আচ্ছা, আপনার দাদার এজটা আগে একটু বলবেন।
হ্যাঁ 55। 55, হ্যাঁ বলুন এবার কি সমস্যা? হ্যাঁ পেচ্ছাপে ইনফেকশন হয়েছিল, নিয়ে ওখানে খুব বাড়াবাড়ি হয়েছিল বলে ডাক্তার দেখানো হয়েছে। হুম। জ্বর আসছিল, কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। যাই হোক ওষুধ ইঞ্জেকশন স্লাইন দিয়ে সেটা ঠিক এখন আপাতত ঠিক আছে, কিন্তু জ্বরটা মাঝে মধ্যে একটু আসছে। আর এখন একটা সমস্যা কি হচ্ছে, ওর না গ্যাস হয়ে যাচ্ছে খুব। আচ্ছা। আচ্ছা প্যান খাচ্ছি, ওষুধ খাচ্ছে, তা সত্ত্বেও মানে গ্যাসে কি হচ্ছে, কোমরটা বুকটা ওর চাপ লাগছে। ও আপনি শুনুন স্যার আচ্ছা, বলছি। আপনি প্রথম কথা হচ্ছে আপনি দাদার কথা বলছি, এখন ওনার মেইন প্রবলেম হচ্ছে গ্যাস অ্যাসিড হয়ে যাচ্ছে আর জ্বরটা এখনো আসছে, তাই তো? একটু জ্বরটা। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা, এই যে জ্বর আসে কেন, জ্বর হচ্ছে একটা শরীরের কোন রকম ইনফেকশন বা কিছু হলে তাকে মানে কোন রকম যদি কোন রকম রোগ অ্যাটাক করে, মানে বলবো ধরুন ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক, এগুলো যখন শরীরকে অ্যাটাক করে তাদের সাথে যুদ্ধ করার জন্য শরীরের টেম্পারেচারটা বাড়িয়ে দেয় যাতে সেই জীবাণুগুলো মরে যায়। ঠিক আছে, এবার আপনার দাদার ক্ষেত্রেও যেটা হয়েছে, পেচ্ছাপের ইনফেকশন হয়েছে, তার মানে ভেতরে কোন রকম একটা জীবাণু রয়েছে, তার জন্য যখনই সেটা বেড়ে যায় বা সেটার যখন মাল্টিপ্লাই হয় তখনই কিন্তু দেখা যায় যে আপনার দাদার জ্বরটা আসছে। তার মানে ভেতরের থেকে জিনিসটা আগে সারাতে হবে, সারালে অটোমেটিক জ্বর কিন্তু ইনফেকশনটা সারালে অটোমেটিক জ্বরটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এটা গেল। এর জন্য চিকিৎসা রয়েছে আয়ুর্বেদাতে, যেটা কি করতে হবে, আপনার একবার ওনার রিপোর্ট গুলো নিয়ে চলে আসতে হবে আমাদের কাছে। ঠিক আছে, সেটা আমাদের ডাক্তারবাবুরা দেখে তার ট্রিটমেন্ট করতে পারবে। আর তার পাশাপাশি যেটা আপনি বলেছেন অ্যাসিডিটি গ্যাস হয়ে যাচ্ছে, তার দুটো তিনটে কারণ থাকতে পারে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে পায়খানা যদি পরিষ্কার না হয়, কনস্টিপেশনের ধাত যদি থাকে, তাহলে কিন্তু খাওয়া যেটা খাচ্ছে সেটা ভিতরে জমে থাকছে, পচে যাচ্ছে এবং গ্যাস হচ্ছে। এবং তার পাশাপাশি যখন খাদ্য খাবারগুলো খাচ্ছে সেগুলোর মধ্যে যদি অতিরিক্ত মাত্রায় তেল বা ধরুন খুব রিচ খাবার খায়, সেটা যখন বেরাচ্ছে না শরীরের থেকে, শরীরে থাকছে, তার উপরে আবার খাওয়া হচ্ছে, এই করে করে কিন্তু অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, অতিরিক্ত মাছ মাংস ডিম খাওয়া, অতিরিক্ত তেলে ভাজা খাওয়া, অতিরিক্ত চপ কাটলেট খাওয়া, এই ধরনের খাবারগুলো বা বাইরের যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি খেয়ে ফেলা, এগুলো যদি বেশি হয়ে যায় অটোমেটিক দেখা যাবে অ্যাসিডিটি হয়ে যায়। এখানে প্রথম যেটা করতে হবে, দেখতে হবে ওনার পটি ক্লিয়ার হচ্ছে কিনা। পটি না ক্লিয়ার হলে তাহলে পটি ক্লিয়ার হতেই হবে। ঘরোয়া ভাবে পটি ক্লিয়ার হওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে হালকা গরম জল বারে বারে খাবেন, সকালে এবং রাত্রে অবশ্যই খাবেন। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনি যে খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে যাতে শাকসবজির পরিমাণটা অনেক বেশি থাকে, মাছ মাংস ডিমের পরিমাণটা যতটুকু কম পারবেন খাবেন। এইভাবে করলে কি হবে, আপনার শরীরে ফাইবারটা যাবে। শাকসবজির সাথে ইচ্ছা করলে ফলমূলও খেতে পারেন, ওতেও ফাইবার রয়েছে। শাকসবজি ফলমূল এইসব যখন খাবেন, দুটো ব্যাপার হবে, একটা হচ্ছে ফাইবার যাবে যাতে পেটটা পরিষ্কার হয়, আরেকটা হচ্ছে আপনার শরীরে অ্যাসিডের, পেটের মধ্যে যে অ্যাসিডটা হচ্ছে তার মাত্রাটা কমিয়ে দেবে, যেহেতু এগুলো আপনাদের ক্ষার জাতীয় খাবার। ঠিক আছে, শাকসবজি ফলমূল। আর অম্ল জাতীয় খাবারগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে প্রোটিন জাতীয়, মাছ মাংস ডিম বা দুধের প্রোডাক্ট, এগুলো হচ্ছে অম্ল জাতীয়। তার সাথে সাথে যখন তেলের মধ্যে কিছু জিনিস আপনি রান্না করছেন সেখান থেকেও কিন্তু অম্ল জাতীয় রিয়াকশন গুলো হচ্ছে। তো এগুলোকে ঠিক করতে গেলে এগুলো এইভাবে আপনার মেনটেন করতে হবে। খাওয়ার টাইমটা সঠিক রাখতে হবে, অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললে চলবে না। রাত্রে সকালে হালকা খাবার খাবেন, দুপুরের খাবারটা অল্প ভারী খেতে পারেন, কিন্তু গলা অবধি খাবেন না, কারণ বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতাটা কমে যায়। তার পাশাপাশি একটা কাজ করবেন, যে দুপুর বেলা খাবারের পর একটু দইয়ের ঘোল, টক দইটাকে কি করবেন, 100 গ্রাম টক দইয়ের মধ্যে 200 থেকে 250 গ্রাম আপনি জল নেবেন, ওটাকে মিক্সিতে গোলাবেন, গোলানোর পর ওপরে একটা ফেনা হবে, ফেনাটা তুলে ফেলে দেবেন। এই যে মাঠা বলে বা ধরুন কি বলবো দইয়ের ঘোল বলা হয়, এর মধ্যে একটু বিট নুন, তার সাথে জিরে এবং মৌরি এর গুঁড়ো করে একটু ছড়িয়ে দেবেন, দিয়ে খাবেন ডেইলি দুপুরে ভাত খাওয়ার পর। দেখবেন আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমগুলো ঠিক হতে থাকবে। এতেও যদি না সারে অবশ্যই কিন্তু আমাদের কাছে নিয়ে আসুন, রোগকে ফেলে রাখবেন না, যত পুষবেন তত কিন্তু বাড়তে থাকবে প্রবলেমগুলো। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন ম্যাডাম, কে বলছেন? বলছি আমার না নখপনি হয়, হ্যাঁ আচ্ছা। মানে 12 মাসই নখপনি আছে, ওষুধ লাগলেও কমে না, আর মুখে মেচে তার দাগ আছে।
করছে, এই শীতের সময় বেশি হয় দাগ। হ্যাঁ, আপনার কোত্থেকে- বয়সটা কত? আমার বয়স হচ্ছে 40। আচ্ছা, কোথা কোত্থেকে থেকে কথা বলছেন? বলছেন আপনি? আমি বাঁকুড়া রসুলপুর থেকে বলছি। বাঁকুড়া বিষ্ণু। বাঁকুড়ার থেকে। অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ। কেমন লাগছে ম্যাডাম আজকের এই অনুষ্ঠান আপনার? আর অনুষ্ঠান তো ভালো লাগছে, ওই জন্য আমি যদি কিছু আর কি আমাকে রেমেডি বলা অনেক হয়। ধন্যবাদ। একদম, আপনি প্রথম শুনতে কথা থাকুন। আপনাকে বলছি, আপনার যে প্রবলেম দুটো আছে, একটা হচ্ছে আপনার মেচেদার সমস্যা বললেন, আরেকটা বললেন হচ্ছে আপনার নখকুনির কথা, ঠিক আছে? এই যে নখকুনি, এটা হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়, ঠিক আছে? আপনার মাথায় রাখতে হবে, অনেক সময় কি হয়, ওই নখটা, সবার নখ কিন্তু একরকম থাকে না, কারো কারো নখ আছে ভেতর দিকে ঢুকতে থাকে, ঠিক আছে? বাড়লে পরে নখের মানে আঙুলের গোড়া দিয়ে ভেতর দিকে ঢুকতে থাকে। দেখবেন এটা নখকুনিটা আপনি দেখতে পাবেন বুড়ো আঙুলেই হয় বিশেষ করে, ঠিক আছে? কারণ আপনার যে নখটা যে ভেতর দিকে ঢুকছে, আপনি ডেইলি হাঁটাচলা করছেন, চাপ খাচ্ছে, যত চাপ খাচ্ছে নখটার কোনাটা ভেতর দিকে ঢুকছে এবং সেখানে যন্ত্রণা হয়। তারপরে দেখা যায় ওখানে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনও হয়েছে। প্রথম কথা তো নখ কাটার ধরনটা ঠিক করতে হবে, টি মতো শেপে কাটতে হয় যাতে ওটা ভেতর দিকে না ঢুকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হলে তার জন্য প্রপার ট্রিটমেন্ট আছে। একটা জিনিস করবেন না, স্যাঁতস্যাঁতে ভাবের মানে পাটা সবসময় যদি ভিজে না থাকে, এটা মাথায় রাখবেন। দরকার পড়লে না, হাতে হয় বেশি। হাতে হয়েছে তাহলে বুড়ো আঙ্গুল শুধু না, তাহলে সবগুলোতেই হবে নখকুনি। এবং শুধু এটা নখ না, এটা অ্যাকচুয়ালি নখকুনি মানে ওই ফরমেশনের জন্য সবসময় হবে না, এটা বুড়ো আঙ্গুলে হলে পায়ের তাহলে হয় বেশি। হাতের জন্য যেটা হবে সেটা আপনার কিন্তু ফাঙ্গাল ইনফেকশনই হয়েছে, ঠিক আছে? এইটার জন্য যত পারবেন হাতকে ড্রাই রাখবেন। খুব বেশি যদি আপনার ঘরের কাজ করতে হচ্ছে, আপনার কি বাসন টাসন নিজেরটা মাজতে হয় নাকি ওটা অন্য কেউ করে দেয়? না, কাজের ইয়ে আছে, কিন্তু মাসি আছে, কিন্তু তাহলেও জলটা একটু বেশি নাড়াচাড়া করে। হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার ওই রোগের সবচেয়ে বড় শত্রু। এটাকেই আপনার ঠিক করতে হবে। যত কম জল লাগাবেন তত তাড়াতাড়ি সুস্থ হবেন, ঠিক আছে? এবার কি করবেন, ধরুন আপনি ঘরোয়া কাজ করলে চেষ্টা করতে হবে যে যাতে হাতে জল না লাগে। দরকার পড়লে গ্লাভস পরে কাজ করতে হবে। প্লাস্টিকের গ্লাভস যেগুলো পাওয়া যায় বা রাবারের গ্লাভস, সেগুলো পরে কিন্তু আপনি কাজ করবেন। দ্বিতীয়ত যেটা আছে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন বা একটু সরষের তেল হাতে মেখে নেবেন, তাহলে স্কিনটা একটু ভালো থাকবে। তার পাশাপাশি এর একটা বড় ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, সেই ট্রিটমেন্টটা হবে আপনার যেখানে চেম্বার মানে বাড়ি, সেখানেই আমাদের চেম্বার হয়। আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনাকে বলে দেবে কবে আপনি আমাদেরকে পাবেন সেই চেম্বারে। সেখানে চলে যান, চলে গিয়ে একবার দেখিয়ে নিন, ওষুধগুলো কিছুদিন ব্যবহার করলেই দেখবেন আস্তে আস্তে এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আর যেভাবে গাইড করা হবে আমাদের তরফ থেকে সেইভাবে মেনটেন করবেন, আর কোনোদিন ফিরেও আসবে না। অনেক মেয়েটা দাগটা হ্যাঁ, আর মেচেদার আপনি শুনতে থাকুন, আমি বলছি। মেচেদার যে দাগটা, প্রথম কথা হচ্ছে পেটের সাথে কালো দাগের একটা সম্পর্ক থাকে। যদি আপনার লিভার ফাংশন একটু গন্ডগোল হয়, ধরুন আপনার খাওয়া ঠিক মতো হজম হচ্ছে না, বা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বা পেট লিভার গরম হয়ে যাচ্ছে, অনেকের ফ্যাটি লিভার থাকে, তো এরকম অনেক কিছু থাকে লিভারের সমস্যা। তো লিভারের সমস্যা থাকলে আপনার কিন্তু কালো দাগটা বাড়তে পারে। আপনি বুঝবেন কিভাবে লিভারের সমস্যা? এমনিতে ধরুন অ্যাসিড হবে, পটির গন্ডগোল হবে, খেতে ইচ্ছা করবে না, গ্যাস হচ্ছে, এগুলো তো থাকে। তার সাথে সাথে দেখবেন আপনার রাগ কেমন আছে। যদি আপনার অল্পতেই রেগে যান, চট করে রেগে যান, ছোটখাটো ব্যাপারে রেগে যান, বুঝবেন যে আপনার লিভারের কিন্তু প্রবলেম হচ্ছে। কারণ লিভারের সাথে কিন্তু আমাদের অনেক সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু রিলেটেড আছে, ঠিক আছে? এটা তার মধ্যে একটা। এবং লিভার খারাপ থাকলে তার এফেক্ট স্কিনে আসে। এছাড়াও মেচেদের আরো কয়েকটা কারণ থাকে। এই যে আপনার যে বয়সটা, এই টাইমে হরমোনাল চেঞ্জেস হওয়া শুরু হয়। প্রি মেনোপজ যেটা হয় না, মেনোপজের আগের টাইমটায়, তখন একটা হরমোনাল চেঞ্জ হওয়া শুরু হয়। মহিলাদের বিভিন্ন সময় কিন্তু হরমোনাল চেঞ্জেস আসে, মানে একটু বেশি মানে সংখ্যাটা বেশি। তো সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে গিয়ে আমাদের স্কিনের যে কালো দাগটা সেটা বাইরের দিকে চলে আসে। সেটা হচ্ছে মেলানিন বলে সেই কালো পদার্থ, যেটা বাইরের দিকে চলে আসে, এবং এটা মেচেদা নাম আছে, এর নামটা দেওয়া হয়েছে মেচেদা, ঠিক আছে? তো এইটা যাই হোক না কেন, এর প্রপার ট্রিটমেন্ট আছে। আপনার ভেতর থেকেও সারানো হবে এবং বাইরে থেকেও। আমাদের লাইলিগেন্স বলে আমাদের যে ডিপার্টমেন্টটা, মানে একটা আলাদা ডিভিশন আছে আমাদের এনবিপির, সেখানে একদম আধুনিক কিছু পদ্ধতি রয়েছে। দুটোর কম্বিনেশনে ট্রিটমেন্ট করলে দেখবেন এগুলো আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এবং আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে।
স্যার আরো একজন ইতিমধ্যে উপস্থিত আমাদের বন্ধু, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কমল গগু বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানছি। আচ্ছা, আপনার আগে বয়সটা বলুন এবং কোথা থেকে বলছেন বলুন। আমি হাওড়াতে বলছি, হুম, বয়সটা হচ্ছে 23 বছর। হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে এই শীতকালে এসে মানে আমার হ্যাঁচুটা প্রচুর হয়। হাঁচুটা প্রচুর হয়? হ্যাঁ শীতে। আচ্ছা, আপনার কি ঠান্ডা চট করে লেগে যায়? হ্যাঁ ঠান্ডা লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। প্রথম কথা, এই যে হাঁচু দেওয়া, এই কারণটা হচ্ছে কি, যে আমাদের যখন নাকের পথ দিয়ে কিছু বাইরের জিনিস ঢোকে, সেগুলো কিন্তু শরীর যদি বের করে দিতে চায় তখনই আমাদের হাঁচিটা ওঠে, ঠিক আছে? সেটা ধুলোবালি হতে পারে, এবার এই বা অন্য যে কোনো নোংরা জিনিস যেটা আমার শরীরের জন্য খারাপ, সেটা ও বার করে দেবে, ঠিক আছে? যদি দেখা যাচ্ছে আপনার অ্যালার্জির ধাতটা বেশি আছে, তাহলে কিন্তু এই হাঁচি টাচি গুলো চট করে আপনার চলে আসবে। অনেক সময় দেখা যায় যে অনেকের অ্যালার্জির ধাত বেশি থাকলে কি হয়, ধরুন বাড়িতে একটা পুরনো বই রয়েছে, সেই বইটা ঘেটে নিয়েছে এবং হাঁচি দেওয়া শুরু হয়ে গেল, এটা হতে পারে। আবার অনেকের কি হয়, ধরুন অল্প একটু ঠান্ডা লেগে গেছে, একটু ভিজেছে ঠান্ডায়, সেটা হঠাৎ করে হাঁচি শুরু হয়ে গেল, সেটা বর্ষাকালেও হতে পারে, শীতকালেও হতে পারে ঠান্ডা লেগে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আপনার বয়স একেবারে কম, ফেলে রাখবেন না, তাড়াতাড়ি চলে আসুন আমাদের কাছে, এর প্রপার ট্রিটমেন্ট করলে এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে যে চিকিৎসা করে থাকে তার কিন্তু প্রমাণ আমরা প্রত্যেকটা মুহূর্তেই পেয়েছি, এবং এই যে প্রমাণ আমরা কিন্তু আপনাদের সামনেও আজকে তুলে ধরবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষ কিভাবে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। চলুন দেখে নেব তারই একটা ঝলক। নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস নিয়ে এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতি চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই বেড়ে ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন?
না মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ, এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না, এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ, আমরা আবারও ফিরে এলাম অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে এই মধ্যে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর অ্যান্ড মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে আবারও অনেক স্বাগত এই অনুষ্ঠানে। স্যার, আমরা আগের পর্বেই আলোচনা করছিলাম ডায়াবেটিস নিয়ে। তো বিভিন্ন রকম খাবারে বাইরে যেসব জাঙ্ক ফুডগুলো খাচ্ছি তার বদলে তো একটা ডায়াবেটিস হচ্ছে, কিন্তু সেটার থেকেও একটা বড় ধরনের একটা মানে কি বলবো ক্রনিক ডিজিজ যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটা ওজন বৃদ্ধি। এটা কিন্তু দেখা যাচ্ছে 8 থেকে 80 সবার মধ্যেই কিন্তু একটা এই ওজন বৃদ্ধির যে একটা ব্যাপক হারে বাড়ছে সেটা যদি একটু বলেন, মানে কিভাবে কেন ওজন বৃদ্ধিটা একটু বেড়ে যাচ্ছে এই মুহূর্তে? দেখুন, ওজন বেড়ে যাওয়ার কয়েকটা কারণ আছে, আমি সেগুলো বলি। প্রথম কথা হচ্ছে একটা জেনেটিক ব্যাপার অনেক সময় থাকে, কিন্তু সেই সংখ্যাটা কম। যে ধরুন বাবা মায়ের ওজন খুব বেশি, দেখা গেল তার ছেলে মেয়েদের ওজনটাও বেশি, এটা সংখ্যাটা কম। মেইন ব্যাপার যেটা হচ্ছে ওজন বৃদ্ধি, সেটা হচ্ছে কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, এবং ওবেসিটিকে কিন্তু রোগ হিসাবে চিহ্নিত করা হয়। ওবেসিটি যেটা বলা হয় সেটাকে কিন্তু ওজন বৃদ্ধি হওয়া একটা এমন স্তরে চলে যায় যেটাকে আমরা বলি ওবেস। ঠিক আছে, সেখানে কি হয়, ওজন বাড়াটা কিন্তু সেটা স্বাস্থ্যকর ওজন বাড়া না, আপনার শরীরে ফ্যাটের পরিমাণ, চর্বির পরিমাণটা বেড়ে গেল। এবার এটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে ফুড হ্যাবিট। আজকালকার দিনে দেখবেন কেন ছোটদের থেকে ইয়াং জেনারেশনের মধ্যে এটা বেশি। আজকাল দেখবেন আপনারা যখন শপিং করতে যান, কোনো মলে যাচ্ছেন, বেশিরভাগই দেখবেন মহিলাদের ক্ষেত্রে এটা আরো বেশি, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এইরকম সাইজের সব জামা কাপড়, স্মল, মিডিয়াম, লার্জ এগুলো নেই হয়ে গেছে। তার মেন কারণ হচ্ছে যে মানুষ দেখছে আজকাল যাদের জামা কাপড় দরকার, মানে মানুষের সাইজ এত বাড়ছে, তার জন্য কোম্পানিগুলো ছোট জামা কাপড় বানানো কমিয়ে দিয়েছে, কারণ বড় জামা কাপড়ের ডিমান্ড বেশি। এটা এমন নয় যে তাদের হাইট বেড়ে যাচ্ছে, কিন্তু সাইজে বাড়ছে, মানে কি বলবো, লেংথে মানে লম্বায় বাড়ছে না, উইডথে বাড়ছে আর কি, চওড়ায় বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য তাদের সেই জামা কাপড়গুলো দরকার। এবং এর মধ্যে দেখবেন যখন আজকাল আমরা কাউকে, আমাদের কাছে পেশেন্ট এসে কথা বলে, তার যে মোটা হয়ে যাওয়াটাকে সে মানে এড়িয়ে যেতে চায়, তার হয়তো আরো একটা দুটো সমস্যা আছে, কিন্তু যার কারণ হয়তো এই রোগটা, তারা এটার উপরে গুরুত্ব দেয় না। বলবে আমি কিছু খাই না, না খেলে একটা মানুষ কিভাবে মোটা হচ্ছে, তাহলে তার কোনো একটা ইন্টারনাল প্রবলেম আছে, সেখানে কোনো হরমোনাল প্রবলেম আছে।
ঠিক আছে? তো এই খাবার যারা খুব বেশি ফুডি, খেতে বেশি ভালোবাসে বা খেয়ে ফেলে বেশি, দেখলেই খিদে পায়, চোখের খিদে যেটা বলি, তাদের কাছে যদি আপনি মোটা হয়ে গেছেন বলেন না, তারা রেগে যায়, ঠিক আছে? মানে পছন্দ করে না কথাটাকে। কিন্তু এইটা বুঝছে না, এই যে খেয়ে ফেলার হ্যাবিটটা, যার থেকে সে মোটা হচ্ছে, দুদিন পরে কিন্তু সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে, কারণ হার্টের সমস্যা দেখা দেবে। অল্প বয়সে সুগারের প্রবলেম চলে আসতে পারে, সুগারের প্রবলেম আসলে ওষুধ খাবে, কিছুদিন পর কিডনির প্রবলেম আসবে। তো একটা আরেকটার সাথে রিলেটেড, ঠিক আছে? তো তাই জন্য এই জিনিসটাকে সিরিয়াসলি দেখতে হয়। এরকম নয় আমাকে সুন্দর লাগবে না খারাপ ভালো লাগবে সেটা ম্যাটারই করছে না। প্রথম কথা দেখতে হবে আমি সুস্থ থাকবো কিনা। কারণ যাদের দেখবেন ওজন বেড়ে আছে বা মোটা, যারা চর্বির মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে সুগারের প্রবলেম তাড়াতাড়ি আসতে পারে, হার্ট ডিজিজ হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায় একটা রোগা মানুষের থেকে। তারপরে তার দেখবেন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো তাড়াতাড়ি চলে আসবে। এবং তার সাথে সাথে দেখবেন আরো কিছু আছে যেগুলো হচ্ছে হরমোনাল প্রবলেম, সেগুলো অনেকে তো আজকাল দেখবেন বেড়ে গেছে কেন, ওই যে বেবি না হওয়াটা, ঠিক আছে? এই বেবি না হওয়াটা মহিলাদের মধ্যে এত কেন বেড়ে গেছে, তার জন্য বড় বড় হসপিটাল খুলে গেছে, ঠিক আছে? আর্টিফিশিয়ালি বেবি হচ্ছে কেন, কারণটা হচ্ছে যে তাদের হরমোনাল ইমব্যালেন্স চলে আসছে। তার একটা বড় কারণ কিন্তু এই ওবেসিটি। তো তাহলে আমার ওবেসিটিটাকে যদি আমি ঠিক করতে পারি, ওই প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আজকাল বাচ্চা মেয়েদের পিসিওডি হচ্ছে, তাদের দেখবেন বেশিরভাগই কিন্তু ওজন বেশি। তাদের এইগুলো কিন্তু বুঝতে হবে, সেটার জন্য কিন্তু প্রপার জায়গায় এসে ট্রিটমেন্ট করাতে হবে। প্রপার জায়গায় যদি আপনারা ট্রিটমেন্ট করান, দেখবেন আপনার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। যারা সৌন্দর্য নিয়ে ভাবছেন, হ্যাঁ এমন নয় যে আপনি না খেয়ে থাকতে হবে, একেবারেই না। আপনার রেগুলার খাওয়াই খেতে পারবেন, কিন্তু কিছু কিছু বাদ দিতে হবে। আর যখন আপনি বাদ দিয়ে সুস্থ হবেন, ভালো লাগবে দেখতে, স্মার্ট লাগবে, তখন নিজেরই মনে হবে এতদিন ভুল করে এসেছি, ঠিক আছে? অনেকের কি হচ্ছে যে এই যে খাবার যে একটা নেশা, এটা নিজে কন্ট্রোল করতে পারে না। এটা কারো দোষ নয়, এটা হয়ে যায়। মানে যেমনি মানুষের মদ্যপানের নেশা থাকে, অনেকের খাবার নেশা থাকে, পাগলের মতো করে খাবার খাওয়ার জন্য। এবং ঘরোয়া খাবার যা না খেতে চায়, বাইরের খাবার খাবার জন্য পাগলের মতো করে। তাদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা যায়। তার মাইন্ডসেটটা যখন চেঞ্জ হবে, অটোমেটিক দেখবেন আস্তে 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 সে কিন্তু একটা পথে চলে আসছে। তখন তাকে গাইড করতে হয় না, তখন সে নিজে থেকেই কিন্তু ওই মেনটেন করে যায়, যাতে সে আবার বাজে জায়গাটায় না পৌঁছে যায়। তো এর জন্য ট্রিটমেন্ট আমাদের কাছে কিন্তু রয়েছে। বিস্তারিত আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন, একটু কলটা ধরে নেব। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে সৌমেন চক্রবর্তী বলছিলাম। হ্যাঁ সোমেন বাবু বলুন, কি সমস্যা, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে একটু জানা ছিল বলতে, আমার কিছুদিন হলো মানে 15-20 দিন হলো মানে আমার না কোমরটা প্রচুর যন্ত্রণা করছে। আমার বয়স হলো 33 বছর বয়স। আমি একটা মানে একটা কোম্পানিতে আমি জব করি। আচ্ছা, আপনার কি বেশি ট্রাভেল করার জব না বেশি বসে করা? ট্রাভেলটা হলো মানে আমি বাড়ি থেকে যাই, ওটাই আমার ট্রাভেলিং। নাহলে ওখানে আমি অফিসে বসে থেকেই থাকি। মানে চেয়ারে বসে কাজ বেশি করতে হয়, তাই তো? আপনার কি কম্পিউটারে কাজ বা এই ধরনের লেখাপড়ির কাজ কি বেশি? হ্যাঁ, কম্পিউটার। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই ব্যাপারগুলো হয় কি, আপনাদের অল্প বয়সে কেন এই প্রবলেমগুলো আজকাল চলে আসছে, তার একটা কারণ হচ্ছে এই যে হয় বসে কাজ করা, না হলে অতিরিক্ত ট্রাভেল করা। দুটোতেই ক্ষতি হয়। অতিরিক্ত ট্রাভেল করলে যেমনি ক্ষতি হয়, বসে কাজ করলেও ক্ষতি হয়। এবার বসে কাজ করে আপনার প্রবলেমটা কেন আসছে? আপনি কি করছেন, হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা একই চেয়ারে বসে বসে কাজ করছেন। হয়তো 8 ঘন্টার জন্য উঠলেন, কি করলেন, খাবার খেলেন, এসে আবার বসে গেলেন। 8 থেকে 10 ঘন্টার দিনের পর দিন যখন আপনি এই কাজ করছেন, আপনার সবসময় এই যে কম্পিউটারে যদি কাজ করেন, আপনার ঘাড় নামিয়ে রাখতে হবে, কোমর সামনের দিকে ঝুঁকে যাবে। এই দুটো ভাবে থাকতে থাকতে দিনের পর দিন, তখন কি হয়, কোমরের কার্ভ মানে কোমরের যে শেপটা, ঘাড়ের শেপটা, সেগুলো আস্তে আস্তে উল্টো দিকে টার্ন নেওয়া শুরু করে। যখনই উল্টো দিকে টার্ন নেয়, তখন ওই পথ দিয়ে আমাদের যে মেরুদণ্ডের হাড়ের মাঝখান দিয়ে যে আমাদের নার্ভগুলো গেছে, ঠিক আছে, সেই নার্ভগুলোর উপরে চাপ পড়ে। এবার ওই নার্ভগুলোতে চাপ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যথা সৃষ্টি হয়। অনেক সময় ব্যথাগুলো কিন্তু আবার রেডিয়েটও করে। মানে ধরুন কোমরে ব্যথা হচ্ছে, নার্ভগুলো চাপ পড়েছে, এবার পায়ের দিকে যে নার্ভগুলো গেছে কোমর থেকে, তার উপরে চাপ পড়বে। তখন দেখবেন পায়েও কিন্তু আস্তে আস্তে ঝিনঝিন ভাব হচ্ছে, ব্যথা হচ্ছে, আর পায়ে টান ধরছে, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসে। তো আপনার এটার জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে।
আমাদের কাছে এলে আমরা এক্সরে করে দেখে নেব যে আপনার কোমরে অ্যাকচুয়ালি হয়েছে কি। অনেক সময় ওখানে ক্ষয়ে যায়, অনেক সময় বেঁকে যায়, অনেক সময় দেখা যায় ওখানে যে একটা ডিস্ক আছে দুটো হাড়ের মাঝখানে, প্রত্যেকটা দুটো হাড়ের মাঝখানে একটা করে কুশন থাকে মেরুদণ্ডের হাড়ের মধ্যে, সেই কুশনটা বাইরের দিকে বেরিয়ে এসছে কিনা। তো এরকম অনেক কিছু আছে যে কারণে আপনার ব্যথাটা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে এটা যখন আমরা বুঝে যাব, সেই ট্রিটমেন্টটা করব, দেখবেন আপনার ব্যথা আস্তে আস্তে কমে গেছে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনও শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবিলম্বে ডায়াল করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 983023552737 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন কিন্তু মধ্যমগ্রামে, তাছাড়া কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাবাসী কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। আপনাদের যে কোনো পছন্দের জায়গা কিন্তু আপনারা বেছে নিয়ে অবশ্যই কিন্তু পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান যারা সত্যি সত্যি ঠিক ওয়েতে করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো শারীরিক সমস্যার পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু সেই ট্রিটমেন্ট করা হয়, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ রুটটা জানা কিন্তু যে কোনো শারীরিক সমস্যার ভীষণ প্রয়োজন। রুটটা জানা কিন্তু না থাকলে তাহলে কিন্তু আপনাদের কোনো শারীরিক সমস্যাই কিন্তু একদম গোড়া থেকে নির্মূল হবে না। আর যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু গোড়া থেকে নির্মূল হওয়া ভীষণ দরকার আপনার জন্য এবং আপনার শরীরের জন্যই। তাই যদি নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে চান তবে অবশ্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাত আপনাকে ধরতেই হবে। তাছাড়া আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আসানসোলে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরাও কিন্তু পাচ্ছেন এ হালদারকে, এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়াও বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আর আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে ভুলবেন না। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, যেটা নিয়ে আমরা আর কি আলোচনা করছিলাম, ওবেসিটি কিংবা ওজন বৃদ্ধি, মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে আর কি? দেখুন, ওজন বাড়লে কয়েকটা সিমটম আপনি দেখতে পাবেন, যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ওজনটা বেড়েছে, সেটা ভালো নয়, ভালো ওজন নয়। ঠিক আছে, একটা প্লেয়ারের যদি ওজন বাড়ে, দেখবেন আমরা দেখি না বক্সারদের, তারপরে রেসলারদের একটা ওজনের ক্যাটাগরি থাকে। ঠিক আছে, তারপরে যারা বডি বিল্ডার তারা কিন্তু অনেক বেশি ওজনটাকে ক্যারি করতে পারে, তাদের কোনো প্রবলেম নেই, কারণ তাদের মাংসপেশির ওজন থাকে, সেটা হেলদি। কিন্তু সাধারণ মানুষের, যারা ধরুন নর্মাল মানুষ, যারা খেলোয়াড় নয়, তাদের যে ওজনটা বাড়ছে, তখন সে বুঝতে পারবে যে তার এটা প্রবলেম, মানে একটা সমস্যা। কিভাবে বুঝবে আমি সেটা বলছি। প্রথম কথা হচ্ছে, হাঁটাচলা করলে দেখবেন অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে উঠছে। ঠিক আছে, হাঁটাচলা, সেটা সিঁড়ি দিয়ে হাঁটলেও অনেক সময় হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা হাঁপিয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় হেঁটে চলে সমান রাস্তায় হাঁটলেও এই প্রবলেমটা হচ্ছে। তারপরে দেখবেন যদি তার হাতে একটা কোনো লাগেজ দিয়ে দিচ্ছেন, সেটা একটা ব্যাগ হচ্ছে যেটা একটু ভারী, দেখবেন সে নিতে কষ্ট হচ্ছে, সে একবারে নিয়ে যেতে পারছে না। তারপরে আবার অনেকের ক্ষেত্রে দেখবেন নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের যে পেটের ওপরে একটা ডায়াফ্রাম বলে পর্দা থাকে, যেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সময় ওপর নিচ হয়। এবার যখন পেটে চর্বি বেশি থাকবে, ওটা ওপর দিকে ঠেলে থাকে, তখন কিন্তু লাংসটা নিঃশ্বাস নেওয়ার জন্য পুরোটা খুলতে পারে না। যেহেতু খুলতে পারে না, তাড়াতাড়ি নিঃশ্বাস নেবে, এই জিনিসটা খেয়াল করে দেখবেন। আচ্ছা, এগুলো যখন থাকবে বুঝবেন যে আমার কিন্তু এখন ডাক্তার দেখানো উচিত।
তাছাড়া দেখবেন অনেক সময় মোটা, তার সাথে পিসিওডি এর প্রবলেম আছে অথবা পিরিয়ডস এর গন্ডগোল হচ্ছে, তখন কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত। তাছাড়া দেখবেন অনেকের ক্ষেত্রে মোটা হয়ে গেছে পিঠের মধ্যে, পুরুষ বা মহিলার পিঠের মধ্যে কালো, ঘাড়ের মধ্যে একটা দেখবেন কালো দাগ চলে এসছে, ঠিক আছে, অনেকের দেখবেন আঁচিল তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুগার হওয়ার চান্সেসটা অনেক বেশি। তাদের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সুগার রয়েছে, ঠিক আছে। তো এগুলো খেয়াল করবেন, যাদের এই প্রবলেমগুলোটা আছে তাদের কিন্তু অবশ্যই ডাক্তার দেখানো হবে। তার সাথে যাদের ধরুন হাই বিপি রয়েছে, ব্লাড প্রেশার হাই, সুগার হাই, তাদের তো অবশ্যই দেখাতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকের ক্ষেত্রে যাদের এই ওজনের ব্যাপারটা আসছে বা প্রবলেম হচ্ছে, কোমরে, ঘাড়ে বা হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, বা জুতো যে পরে, জুতো পর অ্যাঙ্কেল জয়েন্টে পায়ে ব্যথা হচ্ছে, এইগুলো যখনই হবে বুঝবেন যে আমার ওজনটা কিন্তু ঠিক নেই বা আমার জন্য এটা ক্ষতিকারক। এগুলো যখনই বুঝবেন অবশ্যই চলে আসবেন। কেন বারে বারে বলছি আমি কথাটা, কারণ না হলে কিন্তু আজকে যে প্রবলেমটা ছোট মনে হচ্ছে, কালকে কিন্তু আপনাকে একেবারে রুগী করে যাবে, এবং তখন দেখা যাবে ইমার্জেন্সি কেসে আপনার অনেক বড় বড় সমস্যায় কিন্তু আপনার ফেস করতে হচ্ছে। স্যার, ঘরোয়া পদ্ধতিতে এই যে ওজন বৃদ্ধি কিংবা ওবেসিটির কোনো উপায় রয়েছে? আমরা উত্তরটায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে, কে বলছেন? আমি হুগলি থেকে বর্তমান বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ওয়াইফের কালকে বিকেলবেলা হাঁটতে গিয়ে পাটা মুচকে গেছে, আচ্ছা, পাটা মুচকে গেছে, ফুলে গেছে, বুঝলেন তো। আচ্ছা। প্রথম দিকটা একটু যন্ত্রণা হতে হচ্ছিল, তারপর বরফ জল দিয়েছি, একটু মালিশ করেছি, করে সামান্য স্যার বরফ আপনার, জলটা হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার ওয়াইফের এজটা একটু বলবেন। কথাটা অনেকটা কিছুটা হচ্ছে, যেটা আমি একটু কমে, তো ওইটা আমি কিভাবে করবো সেই ব্যাপারে একটু আপনার ওয়াইফের এজটা যদি একটু বলেন, বয়স? বয়স হচ্ছে 56। 56। আচ্ছা, ওনার যেটা হয়েছে প্রবলেমটা, পা মচকে গিয়ে যে ব্যথা পেয়েছে, ওনার এখনো কি ফুলে রয়েছে? হ্যাঁ পাটা কি ফুলে আছে, গোড়ালিটা? হ্যাঁ, মোবাইলটা খুলে আছে। আচ্ছা, গোড়ালিটা ফুলে রয়েছে, তার সাথে নিশ্চয়ই ব্যথাও রয়েছে। হ্যাঁ, ব্যথা। আচ্ছা দেখুন, আপনি তো বরফ জলে সেক দিয়েছেন বললেন, প্রথম কথা ওখানে কোনো মালিশ করবেন না এখন। মানে ধরুন আপনি মনে করলেন যে আমি তেল দিয়ে ভালো করে ডলে দিই, যত ব্যথার মধ্যে মালিশ করবেন এইভাবে, যে মানে ঘরোয়া ভাবে যেটা মানুষ করে, তাহলে কিন্তু ব্যথা আরো বেড়ে যেতে পারে, কারণ ওই জায়গায় আবার আঘাত খেয়ে থাকলে আঘাতের মধ্যে আরো আঘাত খাচ্ছে, ঠিক আছে। আমি হালকা করে আপনার ওই মানুষের যে মলম আছে না, ঠিক আছে, নাম বলতে হবে না মলমের, ঠিক আছে, ওই মলম লাগিয়েছেন। এইবার আপনাকে একটা কথা বলি, ওনার কোথাও ভেঙে গেছে কিনা, বা আঘাত যেটা পেয়েছে সেটা বেশি আঘাত পেয়েছে কিনা, যার জন্য আপনার স্টেবল করতে হবে অ্যাঙ্কেল জয়েন্টটা, মানে অ্যাঙ্কেল জয়েন্ট নাড়ানো যাবে না, এগুলোর জন্য কিন্তু আপনার একটা এক্সরে করতে হবে, ঠিক আছে। আপনার এক্সরে করে দেখতে হবে অ্যাঙ্কেল জয়েন্টের সেখানে কোনো রকম কোনো বড়সড় কিছু হয়েছে কিনা। অনেক সময় হালকা ক্র্যাক পড়ে, এবার মানুষ বুঝতে পারলো না, ওষুধ খেলো, ব্যথার ওষুধ বা মলম টলম লাগালো, দুদিন পর সেরে গেল, সে ভুলে গেল, কিন্তু বেশ কিছুদিন পর, বেশ কিছু বছর পর ওই প্রবলেম কিন্তু আবার দেখা দেয়, ঠিক আছে। তো ওটাকে ফেলে রাখবেন না, প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। এক্সরে করে দেখে নিন কি আছে, আর যদি আপনি মনে করেন না আমাদের কাছে আসবেন, তাহলে ফেলে রাখলে হবে না, ইমিডিয়েট নিয়ে আসুন, ঠিক আছে। যদি মানে ইনভেস্টিগেশন করতে হয়, ডায়াগনোসিস করতে হয় যে কি হয়েছে, আর যদি মনে করেন না আপনি লোকাল ডাক্তারের কাছে ডায়াগনোসিস করে নেবেন, করে নিয়ে এবার যদি দেখছেন যে ব্যথাটা থেকে যাচ্ছে বা চোটটা আঘাতটা সারবে কিভাবে, আমাদের কাছে ট্রিটমেন্ট আছে তার, সেটা কিন্তু আপনি করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলবো, ওই যে মোটামুটি ধরুন ওই যে জলটায় চুবিয়ে রেখেছেন, ঠান্ডা জলে মাঝে মাঝে সেক দিচ্ছেন, ওটা মিনিমাম 2 দিন কিন্তু ওটাই করতে হবে। 48 ঘন্টা পর্যন্ত কোনো রকম গরম কিছু দেওয়া যায় না চোট পেলে, ঠিক আছে। কোনো গরম সেক দিয়ে দেবেন না, আবার ওই বরফ জলে সেক দিচ্ছেন ওটাই যথেষ্ট। আর ওনার চেহারা কি ভারী? হ্যাঁ, একটু ভারী। হ্যাঁ, ওটাই হচ্ছে মেন কারণ যার জন্য পা মচকে গেছে। আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা কি হয়, যেহেতু আমরা ওজন নিয়ে আলোচনা করছি, আপনি বুঝে নিন আমাদের পায়ের সাইজটা কত থাকে, ছোট। পুরুষদের থেকে মহিলাদের পায়ের সাইজ আরো ছোট। এবার
একতলা একটা বাড়ির যদি আপনি ভিত তৈরি করেন, তার মধ্যে যদি 3 তলা বাড়ি বানিয়ে ফেলেন, তাহলে কি হবে? বাড়িটা ধসে পড়ে যাওয়ার চান্স আছে বা ভূমিকম্পে বেঁকে যেতে পারে, এই প্রবলেমগুলো হয়। ওনার পা হচ্ছে ছোট, কিন্তু ওনার চেহারা হয়ে গেছে ভারী। যেহেতু ভারী হয়েছে, ওপর দিকটায় বেশি ওজন, পায়ের দিকে কম ওজন। এবং দেখবেন বেশিরভাগ মানুষই দুরকম ভাবে মোটা হয়। অনেকের দেখবেন ইয়াং যারা, তাদের দেখবেন থাই এবং হিপস এই জায়গাগুলো বেশি মোটা। আর যারা ধরুন একটু বয়স হয়েছে, তাদের দেখবেন এই কোমরটা বা ভুঁড়ি যেটা আমরা বলি, পেট, এই জায়গাটাই বেশি মোটা। পা গুলো কিন্তু অনেকের আস্তে আস্তে সরু হয়ে যায়, মাসেল ওয়েস্ট হয়। অ্যাকচুয়ালি ফ্যাট কমে না, মাসেল ওয়েস্ট হয়। তাদের চেহারাটা আরো কি হয়, প্রবলেমেটিক হয়। এবার ধরুন 57, তার মানে হয়তো আমি দেখতে পাইনি, যে তার জন্য বলছি হয়তো, যে হয়তো পা গুলোর ক্ষমতাটা একটু কমে গেছে, একটু রোগা হয়ে গেছে, কিন্তু ওপর পোর্শনটা ভারী। তার জন্য পায়ের শক্তি কমে যায়, এবং চলাফেরার মধ্যে যদি ব্যালেন্স না রাখতে পারে, তাহলে কিন্তু অনেক সময় আচমকা বা অ্যাক্সিডেন্টালি পা মচকে যায় এইভাবে। ঠিক আছে, বেশি হাঁটতে দেবেন না ওনাকে। এখন রেস্ট যত নেবে তত তাড়াতাড়ি সুস্থ হবে। আর যদি মনে করেন আমাদের কাছে দেখাবেন, ডিলে না করে তাড়াতাড়ি চলে আসবে। অবশ্যই একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, এবং সেই সমস্যার সত্যি সত্যি যারা সমাধান করতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা যে আলোচনাতে ছিলাম যে ওবিসিটি বা ওজন বৃদ্ধি, মানে ঘরোয়া পদ্ধতি থেকে কি প্রিভেন্ট করা সম্ভব? অবশ্যই সম্ভব। দেখুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একটা কথা আছে, আপনি যদি রোগ প্রতিরোধ করতে পারেন, তাহলে রোগের জন্য আপনার চিকিৎসা করতে হবে না। আর রোগ প্রতিরোধ করাটা আপনার নিজের হাতে। সেটা যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার রোগ হবে না এবং ডাক্তারও দেখাতে হবে না। যারা ধরুন অসুস্থ হয়ে গেছেন অলরেডি, তাদের বলবো ডিলে না করে আমাদের কাছে চলে আসুন। আর যারা চাইছেন যে আমি আমার ওজনটা মেনটেন করবো যাতে ওজন না বেড়ে যায়, তার জন্য কিন্তু ডায়েটিং এর একেবারে দরকার নেই। যে ক্র্যাশ ডায়েট আজকাল আছে, ক্র্যাশ ডায়েট মানে না খেয়ে থেকে গেলাম। উপোস ওইভাবে হয় না। উপোসের একটা নিয়ম আছে, আয়ুর্বেদাতে তার উল্লেখ আছে উপোস করার পদ্ধতিটা কেমন। আপনি খেলেন না 4 দিন 5 দিন করে, আপনি দুপুরে ভাত খেলেন না কিন্তু রাত্রেবেলা কিছু খেয়ে ফেলছেন, বা একেবারেই খাদ্য খাবার খেলেন না, তাতে কি হবে? আপনার কিন্তু মাসেল ওয়েস্ট হবে, আপনার ফ্যাট কমবে না। এটা মাথায় রাখুন। ফ্যাট কমাতে গেলে আপনার একটা খুব সুন্দর একটা ডায়েট চার্ট থাকবে। সারাদিনের কি কাজকর্ম আছে সেটার উপরে বেস করে কতটা খাওয়া দরকার, কি বেশি খাবেন, কি কম খাবেন, সেগুলো মেনটেন করতে হবে। না খেয়ে থাকা চলবে না। যে আপনি মনে হলো আমি 5 দিন না খেয়ে থাকি, ভাত খাবো না, তাহলে আমি রোগা হয়ে যাব, একেবারেই সেটা সঠিক নয় আর আনসাইন্টিফিক। ঠিক আছে, তার জন্য আবার কিছু আছে, আমাদের ডিটক্স ওয়ে আছে, আমাদের পঞ্চকর্মার পদ্ধতি আছে, সেগুলো কিন্তু আমাদের ভালো কাজ হয় যারা আমাদের কাছে আসেন। তো ঘরোয়াভাবে আমি একটু বলে দিচ্ছি কিভাবে মেনটেন করবেন। ঘুম থেকে ওঠার পর হালকা গরম জল প্রত্যেক ব্যক্তি খাওয়া উচিত। আপনারাও খাবেন যাদের ওজন বেড়ে আছে। তার মধ্যে একটু লেবুর রস ও মধু 1 চামচ দিয়ে খাবেন। যাদের দেখছেন এই মানে এইভাবে খেয়ে অনেকের মানে গলার টক হতে পারে, মানে অ্যাসিড হতে পারে, তার মানে বুঝবেন তার অ্যাসিডিটির টেন্ডেন্সি আছে অলরেডি। ঠিক আছে, তাহলে তারা কি করবেন, মধুটাকে বাদ দেবেন, শুধু একটু লেবু জল খাবেন, তাহলে ক্লিনিং প্রসেসটা ভালো হবে। এটা গেল ফার্স্ট। তারপরে হচ্ছে ব্রেকফাস্ট খাবেন একদম হালকা। যদি কোনো অসুখ বিসুখ না থাকে, কোনো খাবারে বারণ না থাকে আপনার, তাহলে রেগুলার ব্রেকফাস্টে ফ্রুটস খান। কতটা ফ্রুটস খাবেন? যে মোটামুটি আপনার যে ওজন, সেই ওজন অনুযায়ী গ্রাম হিসাবে খাবেন। ঠিক আছে, মানে ধরুন আপনার যদি 60 কেজি ওজন হয়, 600 গ্রাম মতো আপনি ফ্রুটস খাবেন। তার বেশিও খেতে পারেন, কোনো অসুবিধে নেই, পেট ভরে আর কি খাবেন। ঠিক আছে, এটা গেল দ্বিতীয়টা। তৃতীয়টা কি করবেন? আচ্ছা, দ্বিতীয়টা খাবারটা যেটা বললাম, ফ্রুটসটা ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে কিন্তু ফ্রুটস খাওয়া শুরু হয়ে যাবে। যদি একবারে খেতে না পারেন বেশি ফল, তাহলে বারে বারে ভাগ করে খান, যাতে 10টার মধ্যে আপনার ফ্রুটস খাওয়া শেষ হয়ে যায়। কম খাবেন না, তাহলে ঔষধীয় গুণটা কিন্তু পাবেন না, কারণ ওতে ফ্রুটসে মিনারেলস, ভিটামিন সবই থাকবে, সেই পর্যাপ্ত পরিমাণে আপনার কিন্তু শরীরে প্রবেশ করতে হবে। তার জন্যই একটু বেশি খাবেন। সেকেন্ড কি আসছে আমাদের, লাঞ্চ। লাঞ্চটা আপনি ভারী খাবার খান। তার মধ্যে কি থাকবে, যদি খুব ওজন বেশি হয়ে থাকে তাহলে কার্বোহাইড্রেট যেটা, সেটা একটা থালায় যতটা জায়গা আছে তার 4 ভাগের 1 ভাগ কার্বোহাইড্রেট খাবেন।
মানে রুটি ভাত এই ধরনের খাবার। আরেক ভাগ যেটা আছে 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, মানে 4 ভাগের 1 ভাগ হলো ভাত বা রুটি, বাদ বাকি 3 ভাগের 1 ভাগ যেটা থাকছে সেখানে খাবেন আপনি প্রোটিন জাতীয় খাবার। আর যেটা 2 ভাগ থাকছে সেখানে আপনি ফল খাবেন, স্যালাড খাবেন, যত বেশি পারবেন। বেশি একটু হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, কম যাতে না হয়, এইভাবে মেনটেন করে আপনি খাওয়া শুরু করুন দুপুরের খাবার। বিকেলে হালকা স্ন্যাক্স খাবেন, একেবারে অতিরিক্ত খেয়ে নেবেন না, ভাজা পোড়া খাবেন না। বিকেলে কি সেদ্ধ ছোলা খেতে পারেন, তরকার যে ডালটা হয় সেটাকে সেদ্ধ করে খেতে পারেন, তার মধ্যে আপনি স্যালাড মিশিয়ে খেতে পারেন, ঠিক আছে, পেঁয়াজ শসা দিয়ে এগুলো একটু সুন্দর করে বানিয়ে নিয়ে খেতে পারেন, এইভাবে খেয়ে খাবেন। আর রাতের ডিনারটা অবশ্যই 8টার আগে করে নিতে হবে। এবং রাতের বেলা এই যে কার্বোহাইড্রেট বা রুটি বা ভাত যেটা খাচ্ছেন তার পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন। দুপুরে যতটা খাবেন তার থেকে আরেকটু কমিয়ে দেবেন, এবং রাতের বেলা ওই প্রোটিন জাতীয় খাবারটা ঠিক রাখবেন আর ভেজিটেবলস জাতীয় খাবারটা ঠিক রাখবেন। এইভাবে করবেন এবং প্রত্যেক সপ্তাহে একবার করে ওজনটা মাপবেন। ঘুম থেকে উঠে ফার্স্ট টয়লেট থেকে এসে ফ্রেশ হয়ে খালি পেটে ওজনটা মাপবেন, আর যেদিন স্টার্ট করবেন সেদিনও ওজনটা আগে মেপে নেবেন। যদি খুব বড় কোনো ভেতরে হরমোনাল প্রবলেম না থাকে তাহলে এতেই দেখবেন আপনার কিন্তু ওজন অনেকটা কমা শুরু করছে। আর যদি কোনো রকম মানে প্রবলেম ভেতরে সুগার টুগার না থাকে তাহলেই কিন্তু এটা মেনটেন করবেন, বা কোনো রেস্ট্রিকশন না থাকলে যে কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন কিছু বারণ আছে, কারণ আমি কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করছি না, এটা আপনাকে একটা গাইড করছি। প্রেসক্রিপশন করতে হলে আপনার কিন্তু আমাদের কাছে আসতে হবে একবার। অবশ্যই আরেকটু আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে কৌশিক দাস বলছি। হ্যাঁ বলুন কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন? 24। হ্যাঁ এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয় আর চুল পড়ে, এর জন্য আমি প্রতিকাটা ডাক্তারের কাছ থেকে জানতে চাই। আচ্ছা, আচ্ছা, আপনার মাথায় কি এই এখনই হয়েছে খুশকি না সারা মাসই থাকে, সারা বছরই থাকে? না, এই শীতের কালে মানে একটু বেশি হয়েছে। আচ্ছা, মাথায় আপনি প্রথম যেটা করবেন, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। মাথাটা ক্লিন করবেন, ঠিক আছে? কি দিয়ে পরিষ্কার করবেন? মাথাটা পরিষ্কার করবেন হচ্ছে রিঠা, আমলকি এবং শিকাকাই, এই 3টে জিনিস রাতে ভিজিয়ে রাখবেন গরম জলের মধ্যে। সকালবেলা যে ওই জলটাকে ছেঁকে ওটা দিয়ে ফেনা করবেন মাথায়। সপ্তাহে 2 দিন থেকে 3 দিন এইভাবে মাথায় পরিষ্কার করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে খুশকিটা কমবে। এবং যদি এটা করতে না পারেন আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে যেই শ্যাম্পুটা ইউজ করলে এবং তার সাথে একটা লোশন আছে যেগুলো ইউজ করলে আপনার খুশকিটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনার এটা চান তাহলে হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন, আমাদের এখান থেকে প্রপার গাইডেন্সের সহিত কিভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করবেন সেগুলোও জানতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো তেল লাগিয়ে নেবেন না মাথার মধ্যে। বাজার থেকে যে চলতি তেল আছে সেগুলো লাগাবেন না, সেগুলো আরো তেলটা ওই খুশকিগুলোকে চটচট মানে আঠালো করে নেবে, ওখানে জমতে থাকবে এবং চুলের গোড়াকে নষ্ট করবে, ঠিক আছে? আপনার খুশকি যদি না কমান চুল পড়া আরো বাড়তে থাকবে। তাই খুশকিটাকে পার্মানেন্টলি কমাতে হলে একবার আমাদের কাছে চলে আসবেন, আর যেভাবে মেনটেন করতে বলছি এভাবে মেনটেন করবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে কোনো রকম শারীরিক সমস্যার জন্য কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আমরা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, এবং হাওড়াতে পেয়ে যাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে কিন্তু অবশ্যই আপনারা হাত ধরতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। স্যার আজকে কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।